আজকে আমরা অলিভার কেলের লেখা ভিক্টরি ইন স্টক ট্রেডিং বইটা নিয়ে একটু আলোচনা করব। মানে ওর কিছু কৌশল আর কি। 2020 সালে ইউএস ইনভেস্টিং চ্যাম্পিয়নশিপে উনি তো প্রায় 941.1% রিটার্ন করেন। কিভাবে করলেন? ওর জার্নিটা, মূল ট্রেডিং কৌশলগুলো, এগুলোই আজ বোঝার চেষ্টা করব। জিম রোনের একটা কথা খুব মনে পড়ছে যে ফর্মাল এডুকেশন হয়তো জীবন ধারণের সাহায্য করে, কিন্তু সেলফ এডুকেশন ভাগ্য গড়ে দেয়। কেল তো দেখালেন যে সাধারণ রিটেল ইনভেস্টররাও ঠিকঠাক চললে ওয়াল স্ট্রিটকে হারাতে পারে। হ্যাঁ, 941.1% রিটার্ন, এটা সত্যি অবিশ্বাস্য। এটা কিন্তু দেখিয়ে দেয় যে ডেডিকেশন থাকলে আর ঠিকঠাক পদ্ধতি জানা থাকলে মানে সাধারণ বিনিয়োগকারীরাও দারুণ কিছু করতে পারে। কেলের জার্নিটা দেখলেই বোঝা যায় এর পেছনে কি পরিমাণ শেখার পরিশ্রম আছে। একদম তাই। আর ওর রাস্তাটাও বেশ অন্যরকম, তাই না? ফ্যামিলি বিজনেস, তারপর কলেজ ফুটবল, আবার ফিনান্সিয়াল ফার্মের চাকরি। শুরুতে বেশ স্ট্রাগলও করেছেন। মায়ের বাড়ি থেকে ট্রেডিং করতেন। এনকিউ মোবাইল স্টকে একটা বড় লসও হয়েছিল। এই সব অভিজ্ঞতা ওনকে কিভাবে শেপ করলো? দেখুন, এই যে নানা রকম অভিজ্ঞতা বুঝলেন, এগুলোই ওকে বাজারের ভেতরের কলকবজা বুঝতে সাহায্য করেছে। মানে অর্ডার ফ্লো কিভাবে চলে, কোন ইনভেস্টর কি ভাবছে, এইগুলো। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, কমপ্লায়েন্সের জন্য যখন কিছুদিন ট্রেড করতে পারছিলেন না, তখন উনি মার্কেটকে আরও খুঁটিয়ে দেখেছেন। এই অবজারভেশন ক্ষমতাটাই ওকে প্রাইস মুভমেন্ট মানে দামের ওঠানামা বুঝতে আরও পোক্ত করে তুলেছে। জেসি লিভারমোর যেমন বলেছিলেন, খেলাটাই আমাকে খেলা শিখিয়েছে। আর শেখানোর সময় একটু দয়া করে নি। কেলের ক্ষেত্রে বোধহয় তাই। অনেকটা সেরকমই। আচ্ছা, ওন ইন্সপিরেশনের লিস্টে তো হেভিওয়েট নাম, উইলিয়াম ওনিল, লিভারমোর, নিকোলাস ডারভাস, পিটার লিঞ্চ। কিন্তু উনি আবার ক্রিশ্চিয়ান পোথোলামের উইনিং অ্যাট ওয়ার বই থেকে নাকি ধারণা নিয়েছেন যুদ্ধের ট্যাকটিক্স ট্রেডিংয়ে। এটা একটু অন্যরকম লাগছে। এটা ইন্টারেস্টিং। উনি আসলে যুদ্ধের ময়দানের ডিসিপ্লিন আর ক্যাপিটাল প্রোটেকশনের ওপর জোর দিয়েছেন ট্রেডিংয়ে। মানে কখন অ্যাটাক করতে হবে, মানে কখন স্টকে ঢুকতে হবে, আর কখন ডিফেন্ড করতে হবে, মানে স্টপ লস নিয়ে বেরিয়ে আসতে হবে। এই সিদ্ধান্তগুলো খুব ঠান্ডা মাথায় নেওয়া। ক্যাপিটাল বাঁচানোটা ওর কাছে যুদ্ধের ময়দানে নিজের ফোর্স বাঁচানোর মতনই জরুরি। কেল তো নিজেকে বলেন মিডিয়াম টার্ম ট্রেন্ড ফলোয়ার আর সুইং ট্রেডার। উনি মূলত সেই সব গ্রোথ স্টক খোঁজেন যাদের আয় বিক্রয় দুটোই হু হু করে বাড়ছে আর যাদের পেছনে একটা বড়সড় গেম চেঞ্জিং গল্প আছে, যা স্টকটার দাম ভবিষ্যতে অনেক বাড়াতে পারে। হ্যাঁ, ওন কৌশলের মূলে আছে টেকনিক্যাল অ্যানালিসিস, কিন্তু খুব সিম্পল আর ক্লিন। প্রাইস অ্যাকশন মানে চার্টের দামের ওঠানামা আর তার প্যাটার্ন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সাথে দেখেন ভলিউম, মানে কত শেয়ার হাতবদল হচ্ছে। এটা থেকে ইনস্টিটিউশনাল ইনভেস্টরসদের আগ্রহ বোঝা যায়। আর মুভিং অ্যাভারেজ তো ব্যবহার করেনি। ধরুন 10 আর 20 দিনের ইএমএ শর্ট টার্ম ট্রেন্ডের জন্য, আর 50 বা 200 দিনের এসএমএ লং টার্ম সাপোর্টের জন্য। মাল্টিপল টাইম ফ্রেমেও দেখেন, মানে কনফার্মেশনের জন্য। কিন্তু উনি এটাও বলেন যে শুধু রুলস ফলো করলেই হবে না, নিজের একটা ফিল বা ইনটিউশন আর রিস্ক ম্যানেজমেন্টের মিক্সচার দরকার। এই ব্যালেন্সটা কিভাবে করেন? এখানেই তো অভিজ্ঞতা। কেলের মতে নিয়মগুলো হলো একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু মার্কেট তো সবসময় একভাবে চলে না। তো কখন নিয়মটা একটু এদিক ওদিক করা যায়, কখন বাজারের সেন্টিমেন্ট বুঝতে হবে, এটা অভিজ্ঞতার সঙ্গেই আসে। তবে হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্টের নিয়মগুলো কিন্তু উনি খুব স্ট্রিক্টলি ফলো করেন। স্টক বাছার ক্ষেত্রে ওর কিছু প্রিন্সিপাল আছে দেখলাম, যেমন রিলেটিভ স্ট্রেংথ, মানে বাজারের থেকে শক্তিশালী স্টক খুঁজে বের করা। মানে যখন মার্কেট পড়ছে তখন এই স্টকগুলো হয় কম পড়ছে বা পড়ছেই না। ঠিক, রিলেটিভ স্ট্রেংথ খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এটা দেখায় যে স্মার্ট মানি বা বড় প্লেয়াররা ওই স্টকের দিকে ঝুঁকছে। কেল ভলিউমের দিকেও খুব নজর রাখেন। উনি মজা করে বলেন বুলস নোডস, যখন ভলিউম হঠাৎ করে খুব বেড়ে যায়, মানে বড় বাইং সিগন্যাল। এছাড়াও বড় থিম, যেমন ধরুন ইলেকট্রিক ভেহিকল বা টেলিহেলথ। অনিলের 25% আয় বা বিক্রির গ্রোথ রুল, পিটার লিঞ্চের মতো পরিচিত কোম্পানিতে ট্রেড করা, আর লিকুইডিটি, পেনি স্টক একদম এড়িয়ে চলেন। রিলেটিভ স্ট্রেংথের একটা যদি উদাহরণ দেন। অবশ্যই, যেমন ধরুন কোভিড কারেকশনের সময় লিভঙ্গো হেলথ বা এলভিজিও। যখন ন্যাসড্যাক বেশ খানিকটা পড়ে গেল, এলভিজিও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম পড়েছিল,
আর চার্টে একটা হায়ার লো তৈরি করছিল, মানে আগের লো এর নিচে নামেনি। এটাই ছিল পরে বড় র্যালির একটা ইঙ্গিত। বাজারের পতনের সময় কোন স্টক নিজেকে ধরে রাখছে সেটা দেখাটা খুব জরুরি। আর স্টপ লস, লোকসান আটকানোর জন্য ওর কি কৌশল? উনি তো নিকোলাস ডারভাসের কোটেশন খুব মানেন, আমি আমার স্টপ লসকেই সিদ্ধান্ত নিতে দিই। একদম। রিস্ক ম্যানেজমেন্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু স্টপ লস টেকনিক হলো: 1. যে কারণে স্টকটা কিনেছিলেন সেটা যদি আর ভ্যালিড না থাকে তাহলে সেল। 2. ব্রেকআউট দিনের সর্বনিম্ন প্রাইসের নিচে স্টপ, অথবা ইগনিশন বার মানে যে ক্যান্ডেলটা মুভমেন্ট শুরু করেছিল তার লোয়ের নিচে স্টপ। তাছাড়া 10 বা 20 দিনের ইএমএ লাইনের নিচে চলে গেলে ট্রেলিং স্টপ, অথবা ডারভাস বক্স থিওরির মতো প্রাইস যখন একটা রেঞ্জ ভাঙে তখন কেনা আর রেঞ্জের নিচে স্টপ রাখা। পল টিউডর জোন্সের কথাটা মনে রাখতে হবে, ভালো ডিফেন্স খেলাটা ভালো অফেন্স খেলার থেকেও বেশি জরুরি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কম্পাউন্ডিং। উনি মাসিক রিটার্নকে চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে বছরে একটা বড় গেইন করার দিকে ফোকাস করেন। যেমন দেখিয়েছেন, মাসে 10% রিটার্ন ধরে রাখলে বছরে সেটা 213%-এর বেশি হয়ে যায়। হ্যাঁ, এই কনসিস্টেন্সিটা খুব দরকারি। এটা শুধু অঙ্কের ব্যাপার না, সাইকোলজিক্যালও। ছোট ছোট লাভ কনসিস্টেন্টলি করলে কনফিডেন্স বাড়ে, বড় লসের ভয় কমে। উনি ডেভিড বনাম গলিয়াতের উপমাটাও দেন যে রিটেল ইনভেস্টার্সেরও কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ফ্লেক্সিবিলিটি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ঠিক স্ট্র্যাটেজি, ডিসিপ্লিন আর রিস্ক ম্যানেজমেন্ট থাকলে ওয়াল স্ট্রিটের বড় প্লেয়ারদেরও হারানো সম্ভব। থিওডর রুজভেল্টের ম্যান ইন দি অ্যারিনার কথাটা এখানে খুব খাটে। লড়তে হবে, ভুল হবে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা জরুরি জিনিস পেলাম। কেলের জার্নি থেকে বোঝা যায় যে হার না মেনে শিখতে থাকাটা কতটা জরুরি। কৌশলে টেকনিক্যাল অ্যানালিসিস, গ্রোথ ফোকাস আর কঠিন রিস্ক ম্যানেজমেন্টের একটা ব্যালেন্সড মিশ্রণ আছে। আর সবচেয়ে বড় কথা, উনি দেখিয়েছেন যে সাধারণ বিনিয়োগকারীরাও নিজেদের ক্ষমতায় সফল হতে পারে। আর এখান থেকেই আজকের ভাবনার বিষয়টা আসছে। ক্যাল যেমন নিজের পার্সোনালিটি অনুযায়ী স্ট্র্যাটেজি বানিয়েছেন, তাহলে প্রশ্নটা হলো, টেকনিক্যাল রুলস, নিজের অভিজ্ঞতা, বাজারের পালস বোঝা, এমনকি যুদ্ধের ইতিহাসের মতো অন্য ফিল্ড থেকে শেখা জ্ঞান, এই সব মিলিয়ে একজন ইনভেস্টর কিভাবে নিজের জন্য মার্কেটে একটা ইউনিক এজ বা সুবিধা তৈরি করতে পারে, যা তাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এটাই হয়তো সবার ভেবে দেখা দরকার।